आपकी আদালতে ভোজপুরি ফিল্মের সুপারস্টার রবি কিষানের উপর অভিযোগ হলো যে ইনি একসময় অহংকারী ছিলেন। রবি কিষান জি, আজকাল তো আপনি খুব ভালো ভালো কথা বলেন, কিন্তু একটা সময় এমন ছিল যখন মানুষ বলতো যে পূজারীর সংস্কারী ছেলে অহংকারী হয়ে গেছে। এক প্রডিউসার আমাকে বলেছেন, ওনাকে বলা হয়েছিল রবি কিষানকে যদি ফিল্মে নিতে হয় তাহলে অনেক প্রস্তুতি নিতে হবে। ও দুধ দিয়ে চান করে, গোলাপের পাপড়ির ওপর শোয়ে, পুরো হোয়াইট এলিফ্যান্টের মতো। হ্যাঁ, একদম ঠিক বলেছে। হ্যাঁ, আমি এরকম ছিলাম। আপনি এরকমটা করতেন? হ্যাঁ, আমি দুধ দিয়ে স্নান করতাম আর গোলাপের পাপড়ির ওপর শোতাম। হ্যাঁ, পাপড়ির ওপর। আমার মনে হতো যে আমি একজন অ্যাক্টর। হ্যাঁ, আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। আর আমি আর এগুলো মানে লোকে বলেন আল পাচিনোকে, যখন আপনি হঠাৎ আল পাচিনোকে আপনাকে পড়ায়, আপনাকে রবার্ট ডি নিরোর ফিল্ম দেখায়, এন্ড দে সে কি দিস অ্যাক্টর ওয়াজ লাইক দিস অ্যাক্টর ইউজ টু ডু দিস, এই অ্যাক্টরটা এমনি করে, তোমার ভেতর কিছু এমনি একেবারে ভেতরে ঢুকে দেখো অমিতাভ বচ্চন এরকম করেন তো তুমিও এরকম কিছু করো। আর আল পাচিনোকে দেখো স্কারফেস কি দারুণ করেছে, গডফাদার 500 বার আমাকে জোরজার করে দেখানো হয়েছে। আপনি একবার ভেবে দেখুন ব্যাপারটা। আর সত্যি আমি হলাম একদম বেসিক ধরনের, আমি আলাদা ব্রিডের আর্টিস্ট। তা যাই হোক, আমি একটু আলাদা একটু ঢং করেছিলাম, এইগুলো ড্রামা করেছিলাম যে আমি এভাবে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়, অনেকটা যেরকম যেমন রাজকুমার করতেন, এরকম এই জুতে শোল উনি বার করে নিতেন আর বলতেন জানি, আর তারপর উনি নিজের কারের ব্যাক লুকিং মিরর ভেঙে রাখতেন আর দেখতেন। তো এই ব্যাপারগুলো প্রত্যেকটা অ্যাক্টরের নিজস্ব কিছু ব্যাপার থাকে। তো ভেবেছিলাম এই কথাটাই ছড়িয়ে যাবে যে দুধে স্নান করে। তো এতে আর কি করা যাবে, একটা ফিল্ম হচ্ছিল গ্যাংস অফ ওয়াসেপুর, আপনারা জানেন। তাতে ভালো কে 25 লিটার দুধ আনবে একে স্নান করানোর জন্য, এর থেকে ভালো কে নাই নেওয়া হোক। তো এর ফলে আমার অনেক লোকসানও হয়েছে, তাই শেষে সব বদভ্যাস ছেড়ে দিলাম। তো ইনিশিয়ালি যখন আমি ভাবছিলাম যে যেহেতু আপনার বাবার দুধের দোকান ছিল তো আপনি শুরু থেকেই না, এটা দেখুন রজত বাবু, হঠাৎ করে আপনি যখন গরিব অবস্থা থেকে একেবারে বড় লোক হয়ে যান, কিছু পেয়ে যান, তাও আবার এই ঝকমকে ঝলমলে মায়ানগরীতে, তখন কিন্তু আপনার পাগল হতে বেশি সময় লাগে না। মায়ানগরী আপনাকে পাগল করে দেবে। মায়ানগরীর প্রভাবে লোকে পাগলও হয়ে যায়, এ কথা কিন্তু সত্যি। তো চারিদিক থেকে পয়সার বৃষ্টি হচ্ছে, সবাই আমায় মাথায় তুলে রেখেছে, যেখানেই যাচ্ছেন লোকের আপনার ফটো নিচ্ছে, একটু মাথা ঘুরেই যায়। সেটা ইনিশিয়াল স্টেজে নতুন নতুন সুপারস্টার হয়েছিলাম, একটু আমার মাথা ঘুরে গেছিল। আপনি একদম ঠিক কথাই বলেছিলেন, এই কথাটা একেবারে ভুল নয়। তারপর অবশ্য আমি খুব নর্মাল হয়ে যাই। বিগ বসের বাড়ি থেকেই যখন আমি বেরোলাম, পর থেকে একেবারে শান্ত। কিন্তু ঈশ্বর অনেকবার আপনাকে সিগন্যাল দিয়েছে। একটা তেলুগু ফিল্মের শুটিং করছিলেন আপনি, আপনার হাড় ভেঙে গেছিল। আগে হ্যাঁ, আমি একটি ফিল্ম করছিলাম যার নাম হচ্ছে সুপ্রিম, আর সেই ফাইট মাস্টারকে আমি বোঝাচ্ছিলাম যে আমি অনেক অ্যাকশন ফিল্ম করেছি, আমি কিন্তু একজন ট্রেন্ড ফাইটার অ্যাক্টর। আমি তখনই বলেছিলাম যে এই জিপ কিন্তু উল্টে যাবে, ও শোনেনি আমার কথা, আর সেই জিপটা উল্টিও গেল। আর কিছু জুনিয়র ফাইটার ছিল, তাদেরকে বাঁচাতে গিয়ে আমি হলো আমার বডি ঠিক আছে, আমি জিপটিকে সামলে নেবো, জিপ আমায় ক্রাশ করে ফেললো। জিপ একেবারে আমার উপর এসে পড়লো, আমার কলার বোন একেবারে এভাবে ভেঙে বেরিয়ে এলো, হাত ফাত সব ভেঙে যা তা অবস্থা হয়েছিল। আমার মনে হয়েছিল যা, আমি তো একেবারে অপঙ্গ হয়ে গেলাম, এবার কি হবে, আর তো জীবনে আমি কিছু করতে পারবো না। কিন্তু তারপরে ভগবানের আশীর্বাদে আমার বন্ধু সুনীল শেট্টির ফোন এলো, ও অ্যাডভাইস দিল সুইমিং পুলে যাও, জলে ডুবে থাকো, তাহলে রিকভার হয়ে যাবে। তো সেই অ্যাডভাইস মেনে আমি 40 দিনে রিকভার হয়ে গেলাম। তার মানে দুধ দিয়ে চান করা বন্ধ করে দিলেন? দুধ দিয়ে। কিন্তু ঈশ্বর আপনাকে বারবার সিগন্যাল দিয়ে গেছে। একবার আপনি ডুবতে ডুবতে বেঁচেছেন কোনো শুটিং করতে গিয়ে। হ্যাঁ, সেটা ঠিক। আমি একবার একটা ফিল্ম করছিলাম, লক, সঞ্জয় দত্ত, আমি আর ইমরান খান ছিল। কেপটাউনে, সাউথ আফ্রিকাতে আমরা ছিলাম, ঠিক আছে। তো শার্কের সঙ্গে শুট হচ্ছিল, আমরা জলের ভেতরে ছিলাম। আমি স্কুবার সেই ব্যাপারে ট্রেন্ড ছিলাম না, কারণ আমি ভোজপুরি শুট করার জন্য ইন্ডিয়া চলে এসেছিলাম, তাই আমার ট্রেনিং নেওয়া হয়নি। আর ডাইরেক্টলি ওরা গেল সেদিন শুটিং এর সময় জলের ভেতরে। তো জলে গিয়ে দেখছি ওপরে শার্ক মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, শার্ক মাছেদের ব্যাপারটা কি হচ্ছে, ওদেরকে ছোট ছোট মাছ আপনি দিয়ে দিন, ওরা মানুষদের দেখবে না, কারণ মানুষের যে মাংস সেটা একেবারে সবচেয়ে খারাপ মাংস, এটা কেউ খেতে চায় না, মানে প্রাণীরাও নয়। তো আমরা যেন এই ভ্রান্তিতেও না থাকি যে আমরা খুবই সুন্দর, আমাদের কিন্তু কেউ খেতে চায় না, আমরা এতটাই অসুন্দর। প্রাণীরা তো ঘুরেও দেখতে চায় না, খালি একটু মেরে টেরে চলে যায়, সেটা আলাদা। হ্যাঁ, শার্ক মাছগুলো উপরে ঘুরছিল, এরা ছোট ছোট মাছ ফেলছিল, আমরা জলের নিচে ছিলাম। শট এমন ছিল যে ওটা আন্ডার ওয়াটার শট নিতে হতো আর কি, যাতে আমাদেরও দেখা যাক আর নিচ থেকে মাছদেরও দেখা যাক। ওটা দেখবেন আপনার ওই শটটা ফিল্মে, লক ফিল্ম, যে राघव ब्लाइंड खेलता है, सामने वाले को डबल आना पड़ता है। कारण रेस में तो टट्टू दौड़ते हैं, राघव तो शेर है।
সো ব্যাপারটা তাই ছিল যে আমি রীতিমতো ডুবতে ডুবতে বাঁচলাম কোনো মতে, বিকজ আই ওয়াজ নট ট্রেন্ড টু ইনহেল প্রপারলি অ্যান্ড সার্ভাইভ ইনসাইড দ্য ওয়াটার অ্যান্ড আই ওয়াজ জাস্ট, আমি মাস্কটাকে বার করে এভাবে হাতড়ে হাতড়ে জলের উপর আসতে চাইছিলাম, আর ওরা ওয়েট বেঁধে রেখেছিল পায়ে যাতে 15-20 ফিট নিচে ডিপে আপনি যেতে পারেন, আর তাতে কোনো ক্রমে প্রাণে বাঁচলাম। আই অলমোস্ট ডাইড দেয়ার। কিন্তু ভগবান এভাবে আমাকে অনেকবার বাঁচিয়ে নিয়েছে। একবার আমি একটি ভোজপুরি ফিল্মে শ্যুট করছিলাম, আর সেই ফাইট মাস্টার একটি খুব দুর্বল কেবল এনেছিল, পাহাড় দিয়ে এভাবে নিচে নেমে ফায়ার করতে হতো ঠাপ ঠাপ, আর কেবল বাঁধা অবস্থায় নিচে যেতে হতো। এদিকে ব্যাপারটা ছিল যে বাজেটটা কিন্তু ভোজপুরির ফিল্ম প্রডিউসারের ভালো মতো ছিল না, পাতলা ফিনফিন তার এনেছিল, একেবারে সস্তা তার এনেছিল, যেটা দিয়ে আমায় বাঁধা হয়েছিল। ফলে কি হলো যে একটা তার ছিঁড়লো, তো আমি এইভাবে একটা পাথরে আমার মাথা ঠুকে গেল। তো আমার প্রচুর হাতে পায়ে লেগেছে। এই যে আমি বেঁচে আছি এটা মহাদেবেরই আশীর্বাদ, না হলে ওনার আশীর্বাদ না থাকলে অনেক আগেই। কিন্তু যে স্টার এতটা প্রবলেম ক্রিয়েট করত, অক্ষয় কুমারের সাথে ফির হেরাফেরিতে তোতলা কি করে হয়ে গেল? বিতলা দে নেই তো থোক ডালেগা। এই তো জীবন রজত বাবু, নানান সময় নানান ব্যাপার ঘটে। কখনো কখনো বন্ধুত্বের ফিল্ম হয়ে যায়, কখনো কিছু বাধ্যবাধকতায়, কখনো আপনি ইমোশনালি ফেঁসে যান। আমি ইমোশনালি অনেক জায়গায় ফেঁসে গেছি, অনেক জায়গায় ইমোশনালি আমাকে লোকে একটু ট্র্যাপও করেছে, আর ইমোশনালি অনেক জায়গায় আমি কম্প্রোমাইজও করে ফিল্ম করেছি, অনেক জায়গাতেই করেছি, এমনিই করে ফেলেছি। অনেকে আমাকে বলেছিল যে আপনার এসবের দরকারই ছিল না, এটা আপনি কেন করলেন এরকম রোল। তো আমি আমার কোনো গডফাদার ছিল না, তাই আমাকে বোঝানোর মতো কেউ ছিল না, কেউ এইটা বলার মতো ছিল না যে কোনটা করব কোনটা করব না, দিক নির্দেশ করার মতো কেউ ছিল না। যা পেলাম সেটাই করতে থাকলাম, সেই কথায় বলে না বেগার্স আর নট চুজার্স। হ্যাঁ, তো সেই ব্যাপারটাই ঘটলো আমার সাথে আর কি বলবো আপনাকে। এখন তো মনোজ তিওয়ারি আপনার সাথে মেম্বার অফ পার্লামেন্ট, একই পার্টিতে দুজন রয়েছেন, কিন্তু একটা সময় আপনাদের মধ্যেও যথেষ্ট রাইভালারি ছিল। হ্যাঁ, 13 বছর ধরে আমরা একে অন্যের রাইভাল ছিলাম, আমরা কম্পিটিটর ছিলাম, আর মানে আমরা দুজনে একই মঞ্চে কখনো আসতাম না। আমি যদি দেখতাম যে ও এদিকে আসছে তাহলে আমি ওই দিকে চলে যেতাম, ও যদি ভাবতো আমি এদিকে আসছি তাহলে ওই দিকে চলে যেত, এরকম ব্যাপার ছিল। এই ধরনের আমাদের রাইভালরি ছিল আসলে। কারণ ব্যাপারটা হচ্ছে যে আপনি একবার বড় স্টার হয়ে গেলেন, আপনার আশেপাশে অদ্ভুত ধরনের লোকেরা থাকে, তারা অদ্ভুত ধরনের কথা বলে, উপদেশ দেয়, ভুলভাল পরামর্শ দেয়। ওরা ওকেও উল্টোপাল্টা পরামর্শ দিয়েছে, আর আমি একা চলতে ভালোবাসি। এখন ওনার ওরকম মনে হতো, তো আর কি করা যাবে। আমি ওনাকে বলতাম, দেখুন আপনি গায়ক, আমি একজন ট্রেন্ড অ্যাক্টর, আমাদের দুজনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমরা একসাথেই চলি। উনি আমায় বলেছেন যে একটা ফিল্মে উনি এসপি ছিলেন, পুলিশ অফিসার ছিলেন, আর আপনি চোর ছিলেন, আর আপনি বলেছেন যে না, এই এসপি আমাকে মারবে না, আমি ওকে মারবো। হ্যাঁ, তা এখন দেখুন আমি আসলে আমি অ্যাকচুয়ালি কম্পিটিটর হিসেবে দেখছিলাম যে, আর ফ্যান্স এটা চাইছিল না যে আমি ওটা করি, সেটা ফ্যানেরা কখনোই পছন্দ করে না যে আমাকে অন্য কোনো হিরো একদম দাবিয়ে দিক। ঠিক আছে, তো সাউথ ঠিক এরকমটাই হয়, প্রত্যেকে নিজের নিজের ফ্যান বেস আছে। তো আমি দেখলাম যে এ এসেছে আমার গ্রামে আমায় ধরতে, ঠিক আছে, তো আমি বললাম যে তাহলে আমাকে বললো চলো। আমি বললাম কোথায়? আমি বললাম যে বলো, এটা কিন্তু আমার গ্রাম, ঠিক আছে, একটা পাতাও যখন এই গ্রামে ঝরে না, সেই পাতাটিও কিন্তু আমাকে আগে জিজ্ঞেস করে যে হ্যাঁ বলুন দাদা, আমি কি এবার ঝরবো না ঝরবো না। মানে রীতিমতো পাতাও ঝরার আগে আমার দরজা ঠকঠকে জিজ্ঞেস করে যে আমি এইরকম ব্যাপার, তো তুমি আমায় অ্যারেস্ট করতে পারবে না, কারণ এটা আমার গ্রাম, বুঝলে তো। তো ব্যাপারটা ইগোর ছিল। আজ আমরা দুজনেই কথা মনে করে খুব হাসি, আমাদের মধ্যে খুব ভাব আছে, যথেষ্ট ভালোবাসাও আছে। আর এমনিতে দীনেশ লাল যাদবও হলো আজমগড় থেকে সাংসদ। তো উই লাভ ইচ আদার, অ্যান্ড এখন আমরা খুব হাসি। এখন ও আমাকে দাদা বলে, তো বলতে পারেন আমি ওদের সবারই এখন বড়দা। খুব ভালো ব্যাপার। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? হ্যালো স্যার। স্যার, প্রথমে আপনাকে বলি আপনি ভীষণ কিউট। এটা আমি সত্যিই ভাবতে পারিনি। আচ্ছা, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। স্যার, একটা মুভি আছে দেবদাস, যেটাতে শাহরুখ খান একটা ডায়লগ বলেছিলেন, কন কমবখত বরদাস্ত করনে কে লিয়ে পিতা হ্যায়। যদি শাহরুখ স্যারের জায়গায় আপনাকে ওই ডায়লগটা বলতে হয় ভোজপুরিতে, তো আপনি কিভাবে বলবেন? কি ভোজপুরি ভাষায় শুনতে চান? হ্যাঁ, ওরে বাবা রে, কোনো রকম প্রস্তুতি নিইনি আসলে। তো আচ্ছা ঠিক আছে, তাও আমি একটা চেষ্টা করছি, আর রজত বাবুর আদেশ, আপনাদের ফরমাইশ পালন করব। कमबख्त के बुड़बक बर्दाश्त करे खातिर पियाला है।
हम तो पीला के जहाँ हम बैठ सकें, तोहरा के देख सकें, तोहरा के बर्दाश्त कर सकी, मदहोश बेहोश हो सकी हो, पारो के भुला सकी, लेकिन पारो के एक याद भैया हो, हमारा होश के खोई नहीं खे देख ना ही चढ़ा लो कितनो पीला। बाबूजी हमरा से कहलन कि गांव छोड़ दा, सब कहलन कि पारो के छोड़ दा, पारो कहले शराब छोड़ दा, आज तू कहा ताड़ो कि हवेली छोड़ दा। एक दिन हो आई हो तो सब लोग कहिया कि दुनिया छोड़ दा। দেখুন, শাহরুখ খানের ডায়লগ আপনি ভোজপুরিতে বলেন সেটা ঠিক আছে, শাহরুখ খানও ভোজপুরি বলতে পারেন, কিন্তু আপনি তো স্পাইডারম্যানকেও ভোজপুরি বলিয়ে দিয়েছেন। আরে না না, রজত বাবু না প্রত্যেকটা কথা মনে রাখেন, এনার প্রচন্ড শার্প মেমোরি, বাপরে। এটি স্পাইডারম্যান মুভি ছিল, টবি ম্যাগুয়ার, খুবই হিট, এটা সবাই আপনারা জানেন, ওয়ার্ল্ড ওয়াইড হিট। তো ওনারা চাইছিল, মানে ইউনিভার্সাল স্টুডিও চাইছিল আই শুড ডু ইট ইন ভোজপুরি। তো আপনারা ভাবুন যে স্পাইডারম্যান ওয়ার্ল্ড ফেমাস ফিল্ম, হ্যাঁ, কত হাজার কোটি টাকার বিজনেস করেছে, সেটা আবার ভোজপুরিতে ডাব করে, যদি ভোজপুরির একটা বড় লেভেল চলছিল সেই সময়। তো সেই ফিল্মে একটি ডায়লগ ছিল, সেটি আমি ডাব করেছিলাম। তো সেটি আপনাদের সম্মুখে রাখছি, কারণ এই অভিনব আদালতে আজকে বসে রয়েছে আপনাদের সামনে, গোটা দেশ দেখছে। सुन रहे हम ही माकड़ मानो, ढेर बोले ना और समाज के डरौले, तो इतना जान ले तेरा छाती पे चढ़ा पेटुआ दबा दे और अपन नाखून गड़ा दे तेरे गलिया में, जान ले दतिया से खून चूसा। माकड़ मानो है हम। আরে ইউনিভার্সালের লোকেরা তো জানতেই পারবে না যে এই টেটুয়া আসলে কি। ওরা সত্যি এটা সত্যি বুঝতে পারবে না, খুব পয়সা কামিয়েছে। স্যার, আপনি তামিল আর তেলেগুতে অনেক মুভি করেছেন, তো স্যার ওতে যে ডায়লগগুলো সেটা আপনি নিজেই বলেন নাকি ডাবিং না, হয়? আমি নিজেই বলি সেই ডায়লগগুলো। আমি এখন পর্যন্ত 22টি তেলুগু ফিল্ম করেছি, আর 3 তামিল করেছি, আর মোটামুটি 5 কান্নাডা ফিল্ম করেছি। আমি মোটামুটি দেশের প্রত্যেকটি ভাষায় কাজ করেছি, আর ডায়লগ বলি আমি। আপনি শুনতে চান কিছু? ইয়েস স্যার। এটি তামিল ডায়লগ। உள்கத்லா எவ்வளோ புணுங்க இருக்குது, உள்கத்லா எவ்வளோ புணுங்க இருக்குது, அதெல்லாம் விட்டுட்டு என்ன ஒத்து வராத புணுக்காக ஆலையிலே। ওনারা জিজ্ঞেস করছেন যে আপনি যেটা বলছেন তার মানে অর্থটা কি? হচ্ছে যে এই পৃথিবীতে, আরে এই অর্থটা খুবই রোমান্টিক। আপনারা কিন্তু এটা ভুলবেন না, আপনারা আমাকে মাননীয় সাংসদ বানিয়ে দিয়েছেন, সেটা মনে থাকে জানো। আর দেখুন, একজন সাংসদের একটি গরিমা থাকে, আর আমি। আপনি সাউথ ইন্ডিয়ান ফিল্মের উল্লেখ করলেন, সাউথ ইন্ডিয়ান ডায়লগও বললেন, তো আপনিও কখনো নাটু নাটুর মতো ডান্স করেছেন? রজত বাবু, আমি 700টি ফিল্মে কি না করিনি, একবার ভাবুন তো। আমরা আপনার পপুলার গানে আপনার একটা ডান্স দেখতে চাই। বাপরে, আমি চাই যে আপনার গার্লস যেন চলে আসুক, মেয়েরা যেন চলে আসে। রাজতজি হলেন একজন ম্যাজিশিয়ান, ইনি যা ইচ্ছা তাই বার করে ফেলতে পারেন। ইনার একটি আমি দেখলাম শ্রীকৃষ্ণের মতো হাসি আছে, স্মিত হাস্য। সেই স্মিত হাস্য দিয়ে ইনি আপনাকে পুরোপুরি কাত করে দেবেন।